শুভ সময় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিআরবি হসপিটালস টেলি প্রেসক্রিপশনের সরাসরি আয়োজনে। আপনারা জানেন আমাদের চ্যানেলের নিয়মিত সরাসরি স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান এটি। আজকে আমরা কথা বলবো গাইনি রোগের উপর ল্যাপারোস্কোপিক সার্জারি নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন ডাক্তার আফরোজা সিদ্দিকা। তিনি সিনিয়র কনসালটেন্ট গাইনিয়ান অবস এবং তিনি ইনফার্টিলিটি বিশেষজ্ঞ এবং ল্যাপারোস্কোপিক সার্জন। ডাক্তার আফরোজা, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা প্রথমে যে জিনিস জানতে চাই যে আসলে ল্যাপারোস্কোপিক সার্জারি, আমরা তো সার্জারির বিভিন্ন দিক আছে, কিন্তু আসলে ল্যাপারোস্কোপিক সার্জারিটা কি? ধন্যবাদ আপনাকে কোশ্চেনের জন্য। আসলে অপারেশন বলতে আমরা প্রচলিত ধারণায় যেটা বুঝি যে পেট কেটে কোনো একটা কাজ করা বা কোনো টিউমার বা বড় কিছু রিমুভ করা। এটার আরেকটা নাম আমরা বলি আমাদের মেডিকেল সায়েন্সের ভাষায় মিনিমাল ইনভেসিভ সার্জারি। এখানে ওই প্রচলিত ধারণার বাহিরে পেট না কেটে পেটের ছোট্ট একটা ছিদ্রের মাধ্যমে অবশ্যই রোগীকে অজ্ঞান করে, যাতে উনি ব্যথা না পান, ওনাকে অজ্ঞান করে একটা ছোট ছিদ্রের মাধ্যমে আমরা ক্যামেরাযুক্ত একটি যন্ত্র, যেটাকে ল্যাপারোস্কোপ বলি, সেটা ডাইরেক্ট ওই ছিদ্রের মাধ্যমে ঢুকিয়ে পেটের ভিতরটা ডাইরেক্ট ভিজুয়ালাইজেশন, মানে আমরা দেখি এবং রোগ নির্ণয় করি এবং প্রয়োজনে চিকিৎসা বা অপারেশনটি সম্পন্ন করি। তো আপনি বলছেন যে আমরা যে প্রচলিত যে ধারা পেট কেটে অপারেশন করা, আর আপনি বলছেন এটাতে আপনি মিনিমাল ইনভেসিভ সার্জারি, অর্থাৎ ছোট ছিদ্রির মাধ্যমে অপারেশন করা। সুবিধাগুলো কি? আসলে ল্যাপারোস্কোপিক সার্জারির সুবিধা অনেক। এই যে আমি বললাম ছোট ছিদ্র করব, তো ছোট ছিদ্র মানে কম ক্ষত মানে কম ব্যথা, এবং ছোট কোনো কিছুই মানে কম রক্তক্ষরণ, এবং সেক্ষেত্রে রোগীকে হসপিটাল স্টে বা হাসপাতালে থাকতে হয় অনেক অল্প সময়। খুব তাড়াতাড়ি তাকে আমরা ডিসচার্জ দিতে পারি, রোগী তার স্বাভাবিক জীবনের কাজকর্মে খুব দ্রুত ফিরতে পারেন। এবং প্রচলিত যে ধারণায় আমরা একটা যখন পেট কেটে অপারেশন করি, সেখানে আমরা জানি যে অনেক সময় ক্ষতটা দ্রুত শুকায় না, ইনফেকশন হয়, রক্ত পুঁজ পড়ে, ঘা পাকে। প্রচলিত যেটা সবাই জেনারেল পিপল যেটা বুঝেন যে ঘাটা পেকে যায়, ইনফেকশন হয়, সেই সংক্রমণের ঝুঁকিটি এই পদ্ধতিতে অনেক কম থাকে। তো এরকম নানাবিধ সুবিধা আমরা ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে পেতে পারি। আপনার কথা আমরা যেটা বুঝলাম যে এটা সবচেয়ে বেশি সুবিধা হলো ইকোনমিক্যাল সুবিধা। মানে একজন রোগীকে হাসপাতালের বেডে ধরেন আপনি অপারেশন করার পরে 7 থেকে 10 দিন থাকতে হবে সেলাই কাটা পর্যন্ত। আপনার কিন্তু ভর্তির 1 দিন বা 2 দিনের মাথায় কিন্তু রোগী ছেড়ে দিচ্ছেন, সে কিন্তু তার কাজে ফিরে যেতে পারছে। তাতে করে তার ইকোনমিক্যালিও তার খরচও কম হলো এবং সে যে মানে কাজ করবে, সে কাজ করার সময় সে তাড়াতাড়ি ফিরে যেতে পারবে। আচ্ছা, এটা সুবিধাগুলো আমরা জানলাম। ঝুঁকি কোনো কিছু আছে যে যেহেতু আপনারা ব্লাইন্ডলি করছেন, ছিদ্রি করে করছেন, পেট না কেটে করছেন? জি, আসলে সব কাজের ক্ষেত্রেই, সব অপারেশনের ক্ষেত্রে কিছু ঝুঁকি থাকবে, তবে সাধারণত ল্যাপারোস্কোপির ক্ষেত্রে ঝুঁকি থাকে কিন্তু খুবই কম। যেমন অন্যান্য অপারেশনে কি হয়, আমরা অপারেশন করতে গেলে রক্তক্ষরণ তো হবেই, সেটা অতিরিক্ত হলে সেটা একটা ঝুঁকি। তারপরে ইনজুরি বা আঘাত বা ট্রমা যেটা বলি, আমি যেখানে কাজ করছি, অপারেশন করছি, তার আশেপাশে যে অর্গানগুলো, অঙ্গ প্রত্যঙ্গ থাকে, যেমন আমি গাইনি ক্ষেত্রে আমি জরায়ুর উপর বা ডিম্বাশয়ের উপর কাজ করছি, এর আশেপাশে আপনার মূত্রনালী, মূত্রথলি, নাড়িভুঁড়ি, ইন্টেস্টাইন যেটাকে আমরা বলি, এগুলোতে ইনজুরি হওয়ার সম্ভাবনা থাকে। প্রচলিত পেট কেটে অপারেশন করতে গেলে এগুলোও হতে পারে, ল্যাপারোস্কোপিতেও হতে পারে, কিন্তু এগুলোর ঝুঁকি মানে খুবই কম থাকে বলা যায়। যদি একজন দক্ষ সার্জনের মাধ্যমে এই অপারেশনটি আমরা করি, তাহলে সেক্ষেত্রে এই ঝুঁকিগুলি প্রায় খুবই কম, নেগলিজেবল। বা ঝুঁকি যদি থাকেও সেই ঝুঁকি প্রতিরোধের কোনো উপায় আছে কিনা? অবশ্যই প্রতিরোধ, আমরা জানি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, প্রতিরোধই সর্বোত্তম। তো প্রতিরোধের ক্ষেত্রে ল্যাপারোস্কোপিক সার্জারি একটা অ্যাডভান্স একটা ওয়ে আর কি। তো এক্ষেত্রে একজন সার্জনের দক্ষতা হচ্ছে, স্কিলনেস আমি বলবো সবচেয়ে বড় প্রতিরোধের মানে অস্ত্র। যেটা একজন দক্ষ না হলে, একজন সার্জন খুবই দক্ষ না হলে তিনি এই সার্জারিটা আসলে করবেন না। তো দক্ষতা, তারপরে তার স্কিলনেস, নলেজ, আল্লাহ তাআলা পেটের ভিতরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ অর্গানগুলিকে যেভাবে রেখেছেন, মানে অ্যানাটমি আমরা যেটা বলি, অ্যানাটমিক্যাল এই ল্যান্ডমার্কগুলি, ওনার নলেজটা খুব ভালো থাকবেন। এবং কেস সিলেকশন, এই যে উনি একজন রোগীর অপারেশন আমি করব, তো সেক্ষেত্রে কোন কেসটা আমার ল্যাপারোস্কোপির জন্য উপযুক্ত, কোনটি নয়, এই নলেজ, কেস সিলেকশন, দক্ষ সার্জনের মানে স্কিলনেস, এগুলি হচ্ছে যে প্রতিরোধের সর্বোত্তম উপায়। তারপরও কিছু ঝুঁকি আসলে অনেক সময় হয়ে যেতেই পারে, সেটা খুবই কম। তবে এটা একটা যেটা বলছেন যে স্কিলনেসের উপর আসলে ডিপেন্ড করে, এটা আসলে যেটা ইনস্ট্রুমেন্টাল তাকে সেরকম দক্ষ থাকতে হবে, অর্গানগুলো সবকে জানতে হবে। আমরা কিন্তু জানতাম যে আসলে ল্যাপারোস্কোপ সার্জারিটা গল ব্লাডারের স্টোন রিমুভ করার জন্য করা হয়, এটা কিন্তু আমাদের একটা ধারণা আছে, সবাই জানে। তো এই ল্যাপারোস্কোপ সার্জারি গাইনির রোলটা কি?
মানে গাইনি কোন কোন ফিল্ডে আপনারা এই ল্যাপার সার্জারি করে থাকেন? খুবই সুন্দর কোশ্চেন। সেটা হচ্ছে আসলেই প্রচলিত, আমরা সবাই জানি যে ল্যাব কল, আমরা যারা মেডিকেল ল্যাব ট্রামে কল, অবস্থা জি। ল্যাব কল, বা সাধারণ মানুষ জানে যে পেট না কেটে ফুটা করে গলব্লাডারের পিত্তথলির পাথর অপারেশন। এটা আসলে আমাদের বাংলাদেশে সর্বপ্রথম শুরু হয়, অনেক দিন ধরে চলছে, এবং গাইনি ল্যাপারোস্কোপিটা আসলে অ্যাডভান্স বা রিসেন্ট। তো আমাদের স্ত্রী রোগের বা গাইনোকোলজির অনেক অপারেশনই আমরা কিন্তু এই পদ্ধতিতে করতে পারি। যেমন জরায়ু এবং ডিম্বাশয়ের প্রায় সকল অপারেশনই আমরা এই পদ্ধতিতে করতে পারি। জরায়ুর নিজস্ব কিছু রোগ, যেমন ফাইব্রয়েড বা কোনো টিউমার, আমরা বলি মেডিকেল সায়েন্সে ফাইব্রয়েড টিউমার বা জরায়ু অতিরিক্ত ব্লিডিং, রক্তক্ষরণ, অনেক সময় জরায়ু সম্পূর্ণ অপসারণের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা সাকসেসফুলি একজন দক্ষ সার্জন এই পদ্ধতিতে হিস্টেকটমি বা জরায়ু অপারেশনটি করতে পারেন। এছাড়া ডিম্বাশয়ে আমরা জানি টিউমার হয়, সিস্ট হয়, ডিম্বাশয়ের নিজস্ব কিছু রোগ, কিছু টিউমার প্যাচ খেয়ে যায়। এই সবগুলি অপারেশনই একজন দক্ষ সার্জন তার দক্ষতার মাধ্যমে এই ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারেন। এছাড়া বন্ধ্যাত্বর ক্ষেত্রে তো ল্যাপারোস্কোপির ভূমিকা মানে গুরুত্ব অপরিসীম। টিউবাল কোনো ব্লক আছে কিনা, বাচ্চার নালীটা খোলা না বন্ধ, সেই টিউবাল অ্যাসেসমেন্ট আমরা ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। অনেক সময় কোনো একটা ছোট টিউমার আছে জরায়ুতে, ছোট বড় যাই হোক, টিউমারের কারণে হয়তো বন্ধ্যাত্ব হচ্ছে, সেটিকে জরায়ুটাকে রেখে ওই টিউমার রিমুভের ক্ষেত্রে আমরা এই বন্ধ্যাত্ব দূরীকরণের ক্ষেত্রে এই ল্যাপারোস্কোপির মাধ্যমে সেই অপারেশনটিও করতে পারি। এছাড়া অনেক সময় অস্বাভাবিক গর্ভধারণ, যেটা মেডিকেল সায়েন্সে আমরা বলি একটোপিক প্রেগন্যান্সি, সেই অপারেশনটি আমরা সাকসেসফুলি কিন্তু ল্যাপারোস্কোপির মাধ্যমে করতে পারি। এছাড়া লাইগেশন, আগে কি করা হতো, কেউ লাইগেশন করবেন, লাইগেশন করবেন, তখন দেখা গেল প্রচলিত ধারণায় তার এই একটা ছোট্ট লাইগেশনের জন্য তাকে পেট কেটে 2-3 দিন হাসপাতালে ভর্তি রেখে, ছোট্ট একটা কাজের জন্য বলে না, ছোট কাজে কামান দাগা, এরকম একটা ব্যাপার ছিল। আজকাল সেটা আমরা হয়তো বা রুগীকে ডে কেয়ার বেসিসে সকালে ভর্তি করে টিউবাল লাইগেশনটা আমরা ল্যাপারোস্কোপি করে তাকে হয়তো বা কয়েক ঘন্টার মধ্যে ছুটি দিতে পারি। তো এই সব অনেকগুলি কাজ, স্ত্রীরোগের সমস্ত কাজগুলি কার্যকরভাবে এবং নিরাপদভাবে ল্যাপারোস্কোপির মাধ্যমে আজকাল করা সম্ভব। তো এখানে একটা প্রশ্ন চলে আসছে, আপনি বলেছেন যে জরায়ুর টিউমারটা আপনারা ল্যাপারোস্কোপির মাধ্যমে বের করতে পারেন। জি। তো আপনি বলেছেন যে একটা ছিদ্রির মাধ্যমে নল দিয়ে করা হয়, তো আমি যদি ধরে নিলাম যে টিউমারটা একটু বড় সাইজে, তাহলে আপনি টিউমারটা কি করে আপনি ছিদ্রিতে পথে নিয়ে আসতে পারবেন? আসলে এটাই হচ্ছে যে আমাদেরকে পেশেন্টরা এই কোশ্চেনটা করেন যে ম্যাডাম এত বড় একটা টিউমার, আপনি কিভাবে ছিদ্রের মাধ্যমে বের করে আনলেন? তো আসলে এটাই হচ্ছে স্কিলনেস, টেকনোলজি বা টেকনিক। আসলে যেটা আসলে এই জেনারেল এটা একটা টেকনিক, যে টেকনিকের মাধ্যমে আসলে আমরা এটা বের করি। এটা একটা অপারেশনের একটা টেকনিক। সেখানে কিছু ইনস্ট্রুমেন্ট থাকে। অনেক বড় টিউমার হলে, যেমন একটা বড় ফাইব্রয়েড যদি থাকে, আমরা যদি মায়োমেক্টমি করি, যেটা মেডিকেল সায়েন্সে আমরা বলি মায়োমেক্টমি, টিউমারটাকে রিমুভ করাকে, তখন আমরা পেটের ভিতরে ওটাকে কিছু মেশিন দিয়ে ওটাকে আমরা ভেঙে ফেলে সেটাকে আবার আমরা নিরাপদভাবে কোনো একটা কন্টেনারের মাধ্যমে, ওই ছিদ্রের মাধ্যমে আমরা বের করে নিয়ে মানে আসি। একটা জায়গায় এটা সংরক্ষণ করেন, জি, তারপর জি, ওই জি, রাইট। ব্যাগটা আপনারা নিয়ে চলে আসেন। জি, তাতে রোগীরও কোনো সমস্যা হয় না, অপারেশনের কোনো প্রবলেম হয় না, এবং ওই অত বড় একটা টিউমার একটা ছোট ছিদ্রের মাধ্যমে আসলে এটা যেন একটা ম্যাজিকের মতো কাজ করে। তো আসলে এই টেকনিকের মাধ্যমে এগুলি সম্ভব। তো সেক্ষেত্রে কি আপনার অজ্ঞান করার কোনো প্রয়োজন আছে? যেমন আপনারা অনেক সময় দেখেছি সিজার বা অনেক সময় আপনার গাইনির অপারেশনগুলোর ক্ষেত্রে আপনারা স্পাইনাল বা অ্যানেস্থেসিয়া জি। দিয়ে করে থাকেন আর কি। অর্ধেক সেক্ষেত্রে কি- অপারেশন হ্যাঁ, অজ্ঞান করে আমরা করে জি, থাকি। রোগীর জ্ঞান থাকে কিন্তু আপনার নিচের অংশ সে বুঝতে পারে না। তো জি, সে জি। এই ল্যাপারোস্কোপি সার্জারির ক্ষেত্রে কি আপনারা কি জি দিয়ে করেন, না আপনার স্পাইনাল অ্যানেস্থেসিয়া দিয়ে করে থাকেন? আইডিয়ালি এটা সম্পূর্ণ অবশ করে করাটাই উচিত, কারণ এখানে আমরা ছোট ছিদ্র করে ওই ভিজুয়ালাইজেশনের জন্য, পেটের ভিতরে সুন্দর করে দেখার জন্য আমরা কার্বন ডাইঅক্সাইড গ্যাস এখানে আমরা নিউমোপেরিটোনিয়াম বলে ক্রিয়েট করি। তো সেটার জন্য রোগীকে আসলে আইডিয়ালি যেটা আমি বলবো, এটাকে ফুল অজ্ঞান করে দিয়ে করাটাই রোগীর ক্ষেত্রে নিরাপদ। আচ্ছা, এখানে যদি আমি আপনাকে প্রশ্ন করি যে সব রুগীই কি আপনি ল্যাপারোস্কোপি সার্জারি করবেন, না রুগীর সিলেকশন বা কেস ক্রাইটেরিয়াগুলো কি, কোন কোন রুগীর ক্ষেত্রে করবেন বা কোন বা ইভালুয়েশনের প্রয়োজন আছে কিনা ল্যাপারোস্কোপি সার্জারি? এটা একটা খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন। আমি একটু আগে বলেছি প্রতিরোধ, আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমি বলেছি কেস সিলেকশন একটা ভেরি ইম্পর্টেন্ট একটা ক্রাইটেরিয়া। তো সব রোগীর ক্ষেত্রে আমরা আসলে করতে পারবো না ল্যাপারোস্কোপিক সার্জারি, বা করা উচিত হবে না। রোগীর সেফটি ইজ দ্য ফার্স্ট, নিরাপত্তাই প্রথম। তো সেক্ষেত্রে 3টা পয়েন্ট এখানে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে রোগীর অবস্থা, রোগের ধরন, এবং রোগীর পূর্ববর্তী রোগীর ইতিহাস, বিশেষ করে সার্জিক্যাল ইতিহাসটা। এই 3টা পয়েন্টের আলোকে আমাকে কেসটা সিলেকশন করতে হবে। যেমন আমি একটু আগে বলেছি যে অস্বাভাবিক গর্ভধারণ, একটোপিক প্রেগন্যান্সি, অনেক সময় নালীতে বাচ্চা এসে ফেটে যায়, রাপচার একটোপিক প্রেগন্যান্সি আমরা বলি। সেখানে কিন্তু রোগীর অবস্থা অনেক সময় রোগীর শকে আসে, তার আমরা রক্তচাপ পাই না, নাড়ির গতি অনেক বেশি থাকে, যেটা আমরা শক বলি, অজ্ঞান অবস্থায় আসে। তো সেই রোগীটা কিন্তু হেমোডাইনামিক্যালি ফিট না,
ইট ইজ নট সুইটেবল কেস ফর ল্যাপারোস্কোপি, সেক্ষেত্রে তাকে আমরা ওপেন অপারেশন করব। এই কেসটা আসলে সুইটেবল কেস না। তারপরে আর কি হতে পারে, অনেক সময় গাইনোকোলজিক্যাল এন্ডোমেট্রিওসিস, আমাদের একটা গাইনোকোলজিক্যাল একটা ডিজিজ আছে, যেখানে ওই যে বললাম আল্লাহ তাআলা পেটের ভিতরে যে অর্গানগুলিকে যেভাবে রেখেছেন পাশাপাশি রেখেছেন, কিন্তু একটাকে আরেকটা থেকে আলাদা করে রেখেছেন। কিন্তু এন্ডোমেট্রিওসিসে কি হয়, এখানে জরায়ু, ডিম্বাণু, মূত্রনালী, মূত্রথলি, তারপর নাড়িভুঁড়ি, ইন্টেস্টাইন সবগুলি এমন অ্যাডিশন আটকানো থাকে, ছাড়া ছাড়া থাকে না, ডেন্স অ্যাডিশন আমরা বলি, যার কারণে আমাদের ভিজুয়ালাইজেশনটা পোর হয়, টেকনিক্যাল ডিফিকাল্টি হয় অপারেশনে। তো একজন দক্ষ সার্জন যখন প্রি অপারেটিভলি রুগীর কেস সম্বন্ধে তখনই উনি এগুলি ধারণা মানে সিলেকশন করবেন যে এই কেসটা মে বি নট সুইটেবল ফর, মানে ইট ইজ নট সুইটেবল ফর ল্যাপারোস্কোপি, সেক্ষেত্রেও আমাদেরকে বুঝে শুনে কেসটা সিলেকশন করতে হবে। এই গেল একটা রোগীর অবস্থা, রোগের ধরন। আরেকটা আমি বললাম যে রোগীর প্রিভিয়াস ইতিহাসটা ইম্পর্টেন্ট, সার্জিক্যাল হিস্ট্রি, তার প্রিভিয়াস যদি 2-3টা সিজার থাকে বা প্রিভিয়াস কোনো একটা টিউমার অপারেশন থাকে, সেই কেসটা কিন্তু আমাদের ওই যে বললাম আল্লাহ তাআলা যে ছাড়া ছাড়া রেখেছে পেটের ভিতরে অর্গানগুলোকে, নর্মাল অ্যানাটমিটা ওখানে ডিস্টর্টেড হয়ে যায়, অ্যাডিশন থাকে, সেই কেসগুলি কিন্তু ল্যাপারোস্কোপির জন্য সুইটেবল হবে না, পেশেন্ট নিরাপত্তাটা ওভাবে মেনটেন নাও হতে পারে। তো এই জিনিসগুলি মাথায় রেখে আসলে আমরা কেসটা সিলেকশন করব, সেক্ষেত্রে আমাদের অপারেশনের সফলতাটা নির্ভর করে। না, আমরা কিন্তু আরেকটা জিনিস খেয়াল করি, আপনারা ল্যাপারোস্কোপি সার্জারি করতে গিয়েছেন, আপনারা করেছেন ল্যাপারোস্কোপি করছেন, হঠাৎ করে বলেন যে আপনাকে ওপেন করতে হবে, রোগীর লোককে ডাকে এনে বলেন যে আপনাকে ওপেন করতে হবে, এটা কেন হয়? এটাও একটা গুড কোশ্চেন, আসলে সবার জানা উচিত, কারণ এটা হতে পারে না তা না, এটা মানে যে এটা কোনো ডিসক্রেডিট বা উনি এরকম একটা রিউমার আছে যে সার্জন আসলে ওই যে পেট ফুটা করে কম্পিউটারে মেশিনে অপারেশন করতে গিয়েছেন কিন্তু উনি পারেন নাই এজন্য পরে পেট কেটে করেছেন। আসলে এটা একটা সম্পূর্ণই রিউমার বা ভুল ধারণা আমি বলবো। এই জন্য কাউন্সেলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমি যখন যে বললাম এন্ডোমেট্রিওসিস, যেটা আমি ধারণা করছি বা কোনো কেসে আমি ধারণা করছি এই কেসটা আমার ওপেন ভিতরে ওই যে বললাম রোগের কারণে, হ্যাঁ একটা সার্জনের অদক্ষতাকে তো আমি আগেই বাদ দিয়ে দিলাম যে একজন দক্ষ সার্জনই এই কেসগুলিতে হাত দেবেন, ল্যাপারোস্কোপি সার্জারি করবেন, অতএব ওইটা আমার এখানে আলোচনায় আসবে না। আমি এখন রোগের কারণেই এটা মেইনলি হয়। সেক্ষেত্রে যখন আমি রোগীকে প্রি অপারেটিভলি কাউন্সেলিং করব, তখন তাকে আমি বলেই নিব যে আমি যদি মনে করি রোগটা এরকম হতে পারে যে তার পোর ভিজুয়ালাইজেশন, টেকনিক্যাল ডিফিকাল্টি, অ্যাডিশন, ডেন্স অ্যাডিশন রোগের কারণে হতে পারে, তখন আমি আগেই কাউন্সেলিং করে নেব যে আমরা ক্যামেরার মাধ্যমে পেটটা ছিদ্র করে আগে দেখব, চেষ্টা করব এটাকে ল্যাপারোস্কোপিক্যালি করার জন্য। কিন্তু রোগের কারণে রোগীর যদি নিরাপত্তা বিঘ্নিত হয়, আমি বলেছি সেফটি ইজ দ্য ফার্স্ট, আমরা সবাই জানি, তো সেক্ষেত্রে কিন্তু এটাকে ল্যাপারোস্কোপি থেকে পেট কেটে আমরা ল্যাপারোটমি বলি, এটাকে রোগীর নিরাপত্তার স্বার্থে তখন আমি এটাকে পোস্টপন করে ল্যাপারোটমি বা ওপেন সার্জারি করে দিব। কারণ আমার টার্গেট কি, রোগীর নিরাপত্তা, কাজটা ভালোভাবে হওয়া, সেটা যে ল্যাপারোস্কোপি করতে হবে, রোগীর সুস্থতা। তো এই জিনিসটা আমি কাউন্সেলিং করে নিয়ে, এটা কোনো ডিসক্রেডিট না, এটা রোগের কারণেই যে হতে পারে সেই জিনিসটাকে তাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে এনে যখন করব, তখন দিস ইজ দ্য রাইট ওয়ে। অতএব ল্যাপারোস্কোপি ক্যান নট বি কনভার্টেড ইন ল্যাপারোটমি, এই ধারণাটা ভুল। এটা আসলে আপনার অপারেশন প্রসিডিউর করতে গেলে এটা সার্জন যখন দেখলেন যে আসলে এটা ল্যাপারোস্কোপি থেকে ওপেন করে করা, যেমন আমি যেমনটি জানি যে আপনার ধরেন ইউটেরাসের টিউমার, আপনারা জানেন ফাইব্রয়েড আছে, কিন্তু আপনি যখন ল্যাপারোস্কোপি করতে গেলেন দেখলেন যে এটা অনেক অ্যাডিশন হয়ে রয়েছে এবং এটা একটা ক্যান্সারের মতো মনে হচ্ছে, আপনার তো ভিজুয়ালাইজ, আপনারা দেখে নিচ্ছেন, তখন সেক্ষেত্রে তো এটা আরও সাইডে কিছু মানে রিসেকশনও করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে পেট কেটে মানে এটা ডিসিশন হলো সার্জনের ডিসিশন যে উনি করবেন কিনা। তো সেক্ষেত্রে মানে এরকম কোনো ঝুঁকি হয় কিনা, মানে ল্যাপারোস্কোপি থেকে আপনি টার্ন করলেন ওপেন সার্জারি করার জন্য, তখন কোনো সমস্যা আছে কিনা? না, প্রথম বিষয়টা হচ্ছে যে ল্যাপারোস্কোপি ল্যাপারোটমি আমি কেন করলাম, একটা হচ্ছে তার রোগের কারণে যে তার নিরাপত্তাটা বিঘ্নিত হতে পারে, এটা টেকনিক্যাল ডিফিকাল্টি হবে, সেক্ষেত্রে ওয়াইজ ডিসিশন ল্যাপারোটমি, পেট কেটে ফেললাম। আরেকটা কি, যদি কমপ্লিকেশন করতে গিয়ে যেমন আপনি বললেন আমিও বললাম অ্যাডিশন, এখন কিছু ডেন্স অ্যাডিশন না হলেও কিছু দেখা যায় ফ্লেমি, মানে হালকা একটু অ্যাডিশন থাকে, ওটাকে কিন্তু আমরা ল্যাপারোস্কোপিক্যালি দক্ষ সার্জন হলে উনি অ্যাডিশিওলাইসিস বা অ্যাডিশনটাকে ছাড়িয়েও করতে পারেন। তো প্রথমে আমরা ওটাই চেষ্টা করি, যখন করতে গিয়ে আমরা বুঝতে পারি যে আসলে এটা ডেন্সলি অ্যাডহারেন্ট, এটা আর প্রসিড করাটা উচিত হবে না, তখন আমি এটা পোস্টপন করব। আরেকটা কি, যে আমি করতে গেলাম এটা আমার অদক্ষতার জন্য না, অনেক সময় হচ্ছে যে ইনজুরি হয়ে যেতে পারে, ব্লিডিং বেশি হচ্ছে, রক্তক্ষরণ বেশি হচ্ছে, যেটাকে ল্যাপারোস্কোপিক্যালি আমি ফার্স্ট ম্যানেজ করার চেষ্টা করব। কিন্তু করতে গেলে দেখা যাচ্ছে অনেক সময় আসলে পসিবল হচ্ছে না, অনেক ব্লিডিং হচ্ছে, বা রোগীর স্টেবিলিটি বা রোগীর একটা মানে রোগী দেখা যাচ্ছে পালস বা নাড়ির গতি অ্যানেস্থেটিস্ট বলছেন যে বেড়ে যাচ্ছে, সময়টা বেশি কারণে ব্লাড প্রয়োজন বেশি হচ্ছে, হয়তো করতে গিয়ে সময় লাগবে, সেক্ষেত্রে তখন আমরা সাইড ইফেক্টের কারণে যে একটা ইনজুরিটা আমি সুন্দর করে মেরামত করব, রিপেয়ার করব, বা ব্লিডিংটা আমি বেশিক্ষণ হইতে দিব না, যার কারণে একটা রোগের কারণে আর একটা সাইড ইফেক্টটাকে সুন্দরভাবে ম্যানেজ করার জন্য আমি ডিসিশন নিলাম
এবং তার আগে তো আমি কাউন্সেলিং করে নিয়েছি। তো সেক্ষেত্রে ল্যাপারোস্কোপি থেকে আমি ল্যাপারোটমি বা যদি আমার মনে হয় যে ক্যান্সার, সেক্ষেত্রে আমি ওখান থেকে যদি মনে হয় যে আর কিছু করা যাবে না ওপেন করেও, সেক্ষেত্রে আমরা বায়োপসি নিয়ে হিস্টোপ্যাথোলজির জন্য কিছু মানে যেটা frozen স্যাম্পল নিয়ে biopsy টা জি ওই জি সাথে জি সাথে জি আপনারা করে হ্যাঁ দেন। হ্যাঁ হ্যাঁ সেটাও করতে পারি। তারপরে আমরা ওটাকে ক্লোজ করে দিতে পারি। আর যদি মনে করি আমরা প্রসিড করব, সেক্ষেত্রে আমরা যদি মনে করি যে ওপেন অপারেশন তার জন্য সেফ, তখন আমরা ওপেন করে ফেলবো। অতএব কাউন্সেলিং, কেস সিলেকশন, পার অপারেটিভ ডিসিশন, ঠিক আছে, এগুলি সব প্রিপারেশন রেখে যখন আমরা করব, তখন এটা মিন করে যে অদক্ষতা না বা এটা হতে পারে না, ব্যাপারটা তা না। এটা খুবই স্বাভাবিক, হতে পারে, এবং সব কিছুর ইনফর্ম করে আমরা যখন করব, তখন দিস ইজ দ্য রাইট ওয়ে। তার মানে আপনি বলছেন যে আসলে খুব জরুরি হলো যেটা বাইরের দেশগুলো আমাদের দেশে হচ্ছে জি কাউন্সেলিং, মানে রুগীটা আমরা অপারেশন টেবিলে নিয়ে যাচ্ছি, এটা করতে চাই, এটা হতে পারে, এটা হলে এটা করতে হবে, জি আপনার বাইরে থাকবেন, আমরা আপনার সাথে কথা বলেই সিদ্ধান্ত জি নেব। জি জি এই কাউন্সেলিংটা করলে কিন্তু রুগীরা প্রিপেয়ার্ড থাকে। জি, আর জি, যদি আপনি right. কাউন্সেলিং না করে আমরা ল্যাপারোস্কোপি করতে গেলাম, পরে বলেন পেট কাটতে হবে, তখন তাদের মতো একটা জি, মানে জি, একটা জি, ভুল জি। ধারণার জি, সৃষ্টি জি। করে। বাট একটি প্রশ্ন আপনার কাছে, আপনি বলেছেন যে আপনারা ইউটেরাস রিমুভও করে থাকেন ল্যাপারোস্কোপি সার্জারি। জি। আমি যেটা জানি যে 3 ধরনের অপারেশন হয়। একটা হলো ভ্যাজানাল হিস্টেকটমি, মানে জি। আপনার জরায়ুর পথ দিয়ে আপনার জরায়ুটা বের করে নিয়ে আসে। একটা হলো অ্যাবডোমিনাল হিস্টেকটমি, আমরা জি। পেট কেটে আপনি জরায়ুটা বের করেন। আর আরেকটা বলছেন আপনি ল্যাপারোস্কোপিক হিস্টেকটমি। জি তিনটা যদি বুঝিয়ে বলতেন যে কখন কোনটা করেন বা কিভাবে করা জি হয়। জি জি এটাও খুব সুন্দর কোশ্চেন আসলে। কারণ জরায়ু অপারেশন আমরা সবসময় শুনি, কিন্তু ওয়েটা আপনি বললেন তিনটা। প্রথমে আমি যেটা বলি ভ্যাজানাল হিস্টেক্টমি আপনি বললেন, এটা হচ্ছে যখন ইউট্রাসটা দেখা যায় যে নিচে ডিসেন্ড ডাউন করে, পোলাপস আমরা যেটাকে বলি, ঠিক আছে, পোলাপস। এখন কারণ এইগুলি বলতে গেলে আসলে অনেক ব্যাকে যেতে হয়, যে কোনো কারণে হোক, যদি জেন্টাল পোলাপস থাকে, Prolapse ইউট্রাস আছে। পোলাপস থাকে, সেক্ষেত্রে আমরা এটা ভ্যাজানাল রুটে করি। ভ্যাজানাল রুটটাই তার জন্য পারফেক্ট। আর অ্যাবডোমিনাল হিস্টেক্টমি যেটা হচ্ছে যে এখানে কোনো ডিসেন্ট নাই, এখানে কোনো পোলাপস নেই, কিন্তু তার একটা ফাইব্রয়েড, তার অ্যাডেনোমায়োসিস, মানে জরায়ুর ভিতরে কোনো টিউমার, যার কারণে এটাকে আসলে ইভ্যালুয়েশনের পর ডিসিশন হয়েছে হিস্টেক্টমি হবে, তখন সেটাকে আমরা অ্যাবডোমিনাল রুটে করি। ইট মে বি অ্যাবডোমিনাল, মানে ল্যাপারোটমি করে পেট কেটে, ইট মে বি ল্যাপারোস্কোপি করে। যদি সার্জন দক্ষ হন, অবশ্যই উনি ল্যাপারোস্কোপি করতে পারবেন। আর একটা আমাদের ল্যাপারোস্কোপি কিন্তু একটা আছে, কিন্তু টোটাল ল্যাপারোস্কোপিক হিস্টেক্টমি, যেটাকে আমরা টিএলএইচ বলি। আর একটা এলএভিএইচ আছে, যেটা ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টেড ভ্যাজানাল হিস্টেক্টমি। সেক্ষেত্রে হয়তো বা দেখা যায় যে একটু ডিসেন্ট ডাউন হয়েছে, পুরো একদম সেকেন্ড ডিগ্রি পোলাপস না, থার্ড ডিগ্রি পোলাপস না। ইউট্রাসটা আমরা যে পোলাপস নিচে ডিসেন্ট ডাউন করে 3টা ডিগ্রি হয় আসলে। ফার্স্ট ডিগ্রি যেটা কিছু ডিসেন্ট ডাউন করে, কিছুটা ভিতরে, সেকেন্ড ডিগ্রি একটু, থার্ড ডিগ্রি বেশি নেমে যায়, সেটাকে আমরা ভ্যাজানাল রুটে করব। কিন্তু ফার্স্ট ডিগ্রি হলে সেখানে আমরা এলএভিএইচ, ল্যাপারোস্কোপিক অ্যাসিস্টেড ভ্যাজানাল হিস্টেক্টমি, কিছুটা আমরা উপর দিয়ে পেট ফুটা করে কিছু কাজ করে নিই, তারপর ভ্যাজানাল রুটে রিমুভ করি। আর অ্যাবডোমিনাল ক্ষেত্রে আমরা ওইসব ইন্ডিকেশন, যখন ফাইব্রয়েড, অ্যাডেনোমায়োসিস, এওবি, এইসব আমাদের কিছু ইন্ডিকেশন আছে, ডিসেন্ট ডাউন নাই, সেক্ষেত্রে আমরা অ্যাবডোমিনাল রুটে এটাকে রিমুভ করি। সেটা আরেকটি প্রশ্ন যেটা আসলে এটা আমারও একটা প্রশ্ন, যে আমাদের কাছে অনেক রুগী এসে বলে জি। আমার গলব্লাডার পাথর আছে। আপনি যখন ইউটেরাসের কোনো একটা অপারেশন ল্যাপারোস্কোপি করতেই যাবেন, আপনি কি আমার গলব্লাডার পাথরটাকে এই ল্যাপারোস্কোপি সেরে দিতে পারবেন? এক রুগী চায় এক সিটিংয়ে দুটো জি, অপারেশন। জি, জি, জি। এটা কিন্তু অনেকের একটা কোশ্চেন থাকে, অনেকেরই কিন্তু এই সমস্যা থাকে। সেক্ষেত্রে কি কিছু করার আছে কিনা? খুবই সুন্দর কোশ্চেন, এবং এটা আমরা মানে প্রায় করি, আমি অনেক করেছি। হ্যাঁ, যে দেখা যায় আপনি যেটা বললেন, গলব্লাডার স্টোনও ধরা পড়েছে, এদিকে তার ইউটেরাস রিমুভের কোনো একটা ইন্ডিকেশন বা কারণ দেখা দিয়েছে। তখন আমরা প্রথমে হচ্ছে রুগীকে কাউন্সেলিং করি, তারপরে হচ্ছে যেটা বললেন, এখানে রুগীর সুবিধা অনেক, মানে সেম অ্যানেস্থেশিয়া, শর্ট সেম হসপিটাল স্টেইং, তাতে তার কস্টটাও কমে আসে, সব কিছুই সুবিধা। সেক্ষেত্রে আমরা পেশেন্টকে, ওইটা হচ্ছে পেশেন্টকে কাউন্সেলিংয়ের পরে সে যদি এগ্রি করে বা সে যদি চায়, বা আমরা যদি দেখি যেটা সম্ভব, অনেক সময় দেখা যায় যে পেশেন্ট হয়তো বা এজ অনেক বেশি, সব ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে, এজ বেশি বা পেশেন্টের নিজস্ব কোনো কারণে এটা সম্ভব, যদি 2টা অপারেশন তার জন্য রিস্কি হয়, একটু তো লেন্দি হবেই, তাই না, টাইমটা বেশি লাগবে, অ্যানেস্থেশিয়া প্রলং হবে, সেক্ষেত্রে আমরা তাকে কাউন্সেলিং করি। কিন্তু জেনারেল সার্জনের কাছে আমরা তাকে কনসালটেন্সি করিয়ে নেই। তাকে আমরা দেখার পাশাপাশি এটাও বলি যে আপনি একটু জেনারেল সার্জনের কাছে যাবেন, যেহেতু গলস্টোনটা জেনারেল সার্জনের, মানে জেনারেল সার্জারির একটা কেস, তার কাছে আমরা কনসালটেন্সি করিয়ে নিই। দুজনের ওপিনিয়নের ভিত্তিতে রুগীর সঙ্গে কনসালটেন্সি বা তাকে কাউন্সেলিংয়ের মাধ্যমে যখন এইভাবে একটা কেস আমরা সিলেক্ট করে রেডি করে এটা আমরা করে ফেলতে পারি, এটা করা সম্ভব। এটা করলে কিন্তু এটা কিন্তু অনেকেই চায়, কারণ গলব্লাডার জি। স্টোন একটা অনেকের আছে। এটার সাথে আমি আবার জরায়ুর কোনো একটা প্যাথোলজির জন্য আমরা করলাম। জি আরেকটি প্রশ্ন আমার কাছে চলে আসে, যে আপনি বলছেন যে একটোপিক প্রেগনেন্সি রাপচার হয়ে গেলে অনেক জি। সময় পেশেন্টরা শকে থাকে। আমরা কিন্তু সবসময় দেখি রাপচার হয়ে গেলে পেশেন্ট শক নিয়ে আসে, এবং তখন কিন্তু সে একটা জীবন মৃত্যুর ঝুঁকির মধ্যে থাকে। জি সেই সময় আপনি বলছেন যে ওপেন অপারেশন করা। আর একটোপিক প্রেগনেন্সিতে কোন ক্ষেত্রে আপনারা ল্যাপারোস্কোপি করে থাকেন? গুড কোশ্চেন।
এটাও আমি আমার লাইফে অনেক ফেস করেছি। পেশেন্ট যদি শকে আসে তো শকেরও একটা আবার কিন্তু মানে Management করতে হ্যাঁ হবে। ম্যানেজমেন্ট, সেক্ষেত্রে আমরা রিসাসিটেশন এবং অপারেশন সাইড বাই সাইড অবশ্যই করি। কিন্তু আপনার কোশ্চেনটা হচ্ছে ল্যাপারোস্কোপি না ল্যাপারোটমি, কোন ক্ষেত্রে রাপচারের ক্ষেত্রে আমরা করি। ওই যে শকে যে আসলো, শকেরও আবার কি বলবো, আমরা একটা অভিজ্ঞতা লেভেল বা স্টেজিং বা কোন অবস্থায় আসছে, শকটা কি অনেকক্ষণ পারসিস্ট করেছে, তার হিমোগ্লোবিন কি খুব বেশি নেমে গেছে, সে কি সিভিয়ার অ্যানিমিয়া হিমোগ্লোবিন 2, 3 এরকম হয়ে গেছে, তাহলে সেগুলি দেখাচ্ছে তার পেপার হোয়াইট হয়ে গেছে, হিমোগ্লোবিন 2, 3, এই পেশেন্টটা কিন্তু হিমোডাইনামিক্যালি মানে সুইটেবল Stable না, স্টেবল না এবং সুইটেবল না ল্যাপারোস্কোপির ক্ষেত্রে। সেক্ষেত্রে ওপেন অপারেশন, ব্লাড ম্যানেজ করে পার্টি কাউন্সেলিং করে সেটা নিরাপদ। কিন্তু রাপচার হয়ে গেছে, কিন্তু হয়তো বা সে রাপচারে হওয়ার কয়েক ঘন্টার মধ্যে খুব আর্লি হসপিটাল সে অ্যাটেন্ড করতে পেরেছে, আমরা খুব তাড়াতাড়ি তার হিমোগ্লোবিন অ্যাসেসমেন্টটা করে নেই, দেখা গেলো হিমোগ্লোবিন 6, 7 এরকম আছে, সে ওরকম যে একদম খুব হেমোডাইনামিক্যালি আনস্টেবল হয়ে যায়নি, আমরা অ্যানেস্থেসিয়ার সঙ্গে কনসাল্ট করে পেশেন্টের হেমোডাইনামিক্যাল স্টেবিলিটা দেখে নিয়ে মোটামুটি ব্লাড হাতে নিয়ে এসব ক্ষেত্রে কিন্তু রাপচার হলেও আমি করেছি বা এটা করা সম্ভব, মানে রাপচার একটু ল্যাপারোস্কোপির হলেও জি মাধ্যমে এটা জি করা জি, জি, সম্ভব। অবশ্যই না, এখানে একটা প্রশ্ন চলে আসছে, যেমন আমি জানি যে টিউব থাকে দুটো। জি হ্যাঁ, একটা টিউবে একটোপিক প্রেগন্যান্সি, সেটা তো রাপচার হয়ে গেল। জি তো এই ধরেন এই ভদ্রমহিলার হয়তো প্রথম ইস্যু ছিল এটা, যেটা রাপচার একটোপিক প্রেগন্যান্সি। তো আরেকবার গর্ভধারণ করার তার প্রয়োজন আছে, করতে হবে। তো সেক্ষেত্রে এই টিউব আর ফাংশনিং হবে কিনা, নাকি অন্য টিউব দিয়ে তাকে নিতে হবে? যেই টিউবটা রাপচার হয়ে গেছে ওটা যদি এতটাই রাপচার হয়ে যায় যে রিপেয়ার করা সম্ভব না, আমাদের যে আর কি সার্জিক্যাল ম্যানেজমেন্টগুলি আছে রাপচার একটোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে, সেখানে কিন্তু রিপেয়ার একটা অপশন আছে। আমরা ওই সালফিংগেক্টমি মানে তো টিউবটা কেটে ফেলা, আমরা গোটমি যেগুলি আছে যে রিপেয়ার করা, তো আমরা আগে টিউবটা দেখি, যদি দেখি যে এটা এতটাই রাপচার হয়েছে যে এটা রিপেয়ার করে লাভ নেই, এটা কোনো ফাংশন থাকবে না, তখন এটাকে আমরা কেটেই ফেলি। ওই টিউবটা কেটে ফেলে অন্য টিউবটা অবশ্যই আমরা দেখি, চেক করি, যদি আরেকটি টিউব ভালো থাকে সুস্থ থাকে তাহলে অবশ্যই সে আবার প্রেগনেন্ট হতে গর্ভধারণ করতে পারবে, হ্যাঁ, কোনো সমস্যা হবে না না। কোনো সমস্যা হবে না। আমার অনেক পেশেন্ট আছে যে রাপচার একটুপিক কারণে তার একটা টিউবকে রিমুভ করতে হয়েছে এবং অন্য টিউব থেকে গেছে, সে 2-3টা বাচ্চার মা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এতে কোনো সমস্যা নেই আরেকটা টিউব ভালো থাকলে। ডক্টর আফরোজা, আপনার কাছে আরেকটি প্রশ্ন, এটা হলো ইয়াং জেনারেশনের জন্য, দর্শকরা জানতে জি, চায়। জি, জি। বিশেষ করে ইয়াং মেয়েদের ক্ষেত্রে অনেক সময় দেখা সিস্ট পাওয়া যায়, মানে আলট্রাসোনোগ্রাম করলে দেখা যায় সিস্ট, কারো কারো ক্ষেত্রে বলা হয় পলিসিস্টিক ওভারি, কারো সিঙ্গেল সিস্ট থাকে, কোনো সময় আপনারা বলেন চকলেট সিস্ট। জি এই যে সিস্টগুলো, এটা আসলে কেন হচ্ছে, এবং এটা কি আসলে তার বিয়ে হয় নাই, অল্প বয়স্ক মেয়ে, তাকে সার্জারি কোনো রোল আছে কিনা, প্রয়োজন আছে কিনা, আদৌ প্রয়োজন আছে কিনা? এটাও একটা খুব সুন্দর কোশ্চেন। পেশেন্টরা আমাদেরকে সিস্ট হলেই পেশেন্টের আসলে খুবই অ্যাংজাইটি স্ট্রেসফুল কন্ডিশনে পড়েন, তারা একদম তাদের মানে লেখাপড়া, সে যদি স্টুডেন্ট হয়, সে যদি হাউস ওয়াইফ হয়, তার বেবি হবে কিনা একদম মাথা ওদের নষ্ট হয়ে যায়, আমাদেরকে সে কোশ্চেন করতে থাকে। তো সেক্ষেত্রে প্রথমেই আমি বলেছি কাউন্সেলিং একটা বিশাল রোল আছে। সিস্ট মানেই খারাপ কিছু নয়। প্রথম কথা, সিস্ট মেবি ফিজিওলজিক্যাল, মেবি প্যাথোলজিক্যাল। এখন ফিজিওলজিক্যাল মানে কি, এটা এমনিতেই তার একটা যে তিনি একজন ফিমেল, তার এই যে মেনস্ট্রুয়াল সাইকেল প্রতি মাসে চলছে, আল্লাহ তাআলা কোনো সময় আমি পেশেন্টকে এভাবেই কাউন্সেলিং করি, যখন থেকে ফিজিওলজিক্যাল সিস্ট, নর্মাল সিস্ট, ফলিকুলার সিস্ট, মানে মোট কথা ফিজিওলজিক্যাল সিস্ট, আমি তখন বলেই দিই এটা আপনার মাথায় রাখার দরকার নাই, এটা সম্পূর্ণ নির্দোষ বেনাই, এটা যে আছে এটা আলট্রাসোনোগ্রামে আপনি করতে গিয়েছেন, ফাইন্ডিংসটা এসেছে, আপনাকে রিপোর্ট দিয়েছে বলে আমি বলার জন্য বলছি, কিন্তু এটা কোনো ব্যাপারই না, এটা ভ্যানিশ হয়ে যাবে, ছোট হয়ে যাবে, এটা আপনার কোনো ক্ষতি করবে না। আর হ্যাঁ, প্যাথোলজিক্যাল সিস্ট, এখন আপনি যেটা একটা বললেন চকলেট সিস্ট, আমি একটু আগে বলেছি আমাদের গাইনিতে একটা ডিজিজ আছে এন্ডোমেট্রিওসিস, যেখানে ডিজিজটা আসলে এগুলো নিয়ে ইন্ডিভিজুয়াল আলাপ করতে গেলে আসলে আরেকটা ডিসকাশনের প্রয়োজন, আমি ওদিকে যাব না। আমি সংক্ষেপে বলবো এন্ডোমেট্রিওসিস ডিজিজে যে সিস্টটা হয় সেটার নাম চকলেট সিস্ট। এটা হচ্ছে যে আসলে খুবই পেইনফুল একটা কন্ডিশন বা ডিজিজ, বা যখন চকলেট সিস্ট হয়ে যায় তখন আমরা এন্ডোমেট্রিওসিসটা একটু এগিয়ে গেছে আরও অনেক, আমরা একটা গ্রেডিং আছে, হ্যাঁ অ্যাডভান্স একটু গ্রেডিং আমরা এগিয়ে গেছে। তো সেক্ষেত্রেও যে সবসময় সার্জারির প্রয়োজন হবে, যেটা প্যাথোলজিক্যাল হয়, চকলেট সিস্ট হয় বা অন্য কোনো প্যাথোলজিক্যাল সিস্ট হয়, সবসময় যেখানে সার্জারি করতে হবে, সার্জারির রোল আছে, কিন্তু এখানে মানে সাইজটার আপনার সিস্টের নেচার, সিস্টের সাইজ, তার উপর ডিপেন্ড করে তার আসলে সার্জারিটা কি এখন প্রয়োজন নাকি ফলো আপে থাকবে, এই বিষয়গুলি আসলে ডিপেন্ড করে। সবসময় সার্জারির রোল আছে কিন্তু সার্জারি সবসময় লাগে তা না, একটা নির্দিষ্ট সাইজ ক্রস করলে তখন আমরা তাকে সার্জারির হয়তো অপশন দিই। তার আগে আমাদের মেডিকেল ট্রিটমেন্ট এখন অনেক সুন্দর সুন্দর মেডিকেল, হরমোনাল, নন হরমোনাল বিভিন্ন ম্যানেজমেন্টের মাধ্যমে আসলে এই সিস্টগুলি আমরা ম্যানেজমেন্ট করে ফেলতে পারি। অতএব সিস্ট মানেই ভয়ের কিছু না, সিস্ট মানেই যে অপারেশন তা নয়, এটা সম্পূর্ণ ইভালুয়েশন, সাইজ, কন্ডিশন, নেচার, তার উপর ডিপেন্ড করে
তবে সার্জারির একটা রোল আছে, সেটা ল্যাপারোস্কোপিক্যালিও করা যায়। না, আমি সেটাই বলছি যে সিস্ট আসলে কিন্তু সবাই কিন্তু খুব ভয় পায় এবং সিস্ট নিয়ে কিন্তু আপনার দৌড়ে যায় যখন একটা আল্ট্রাসাউন্ড করে। আমরা ইদানিং দেখেছি বিভিন্ন জায়গায় কিডনিতে বলেন, ওভারিতে বলেন, আপনার সিস্টের একটা থাকেই পাওয়া যায়। তো আপনি বলছেন যে এটা ফিজিওলজিক্যাল হতে পারে, আবার প্যাথোলজির ক্ষেত্রে তাকে চিকিৎসার প্রয়োজনীয়তা পড়ে। কিন্তু আপনি যে কথাটি বলছেন যে চকলেট সিস্ট অনেক অ্যাডভান্স স্টেজে থাকে এবং খুব পেইনফুল থাকে, আসলে আমি যেটা জানি যে সেখানে হয়তো ব্লিডিং জমে ওটা আস্তে আস্তে বড় হতে থাকে, তো সেখানে তো সার্জারি আপনার একটা ইন্ডিকেশন থাকে, তাই না? সেক্ষেত্রে এই চকলেট সিস্টের কারণটা কি, মানে কেন হচ্ছে চকলেট সিস্ট, বা চকলেট সিস্ট চকলেটের নামকরণের পিছনে কি উদ্দেশ্য আছে এবং কি অপারেশন মধ্যে এটা রিমুভ করে থাকে? জি জি জি, আসলে যে বললাম এন্ডোমেট্রিওসিস নিয়ে আলাপ করতে গেলে এটা একটা মানে ভীষণ জটিল এবং বড় অধ্যায়। হ্যাঁ, ইন শর্টেই আমি বলছি, বিভিন্ন থিওরি কাজ করে। এই যে এন্ডোমেট্রিওসিস, প্রথমে সিস্ট নাই, তার মানে কি, তার এখানে আমরা সিলোমিক থিওরি বলি, কিছু বিভিন্ন থিওরি আছে এন্ডোমেট্রিওসিসে চকলেট সিস্ট আছে সৃষ্টির জন্য। তো এই যে আপনি বললেন, একটা হচ্ছে বিভিন্ন থিওরি এখানে কাজ করে, কোন থিওরিটার জন্য কার হয়েছে এটা কিন্তু এক্স্যাক্টলি বলা যায় না। এবং চকলেট সিস্টটা যখন হয়, আপনি বললেন চকলেট নামটা কেন আসছে, ওর ভিতরে যে ব্লাডটা টারি কালার্ড হয়ে যায়, হ্যাঁ, যেটাকে আমরা চকলেটের যে কালারটা টারি কালার বলি, এইখান থেকে কিন্তু এই নামটা এসেছে চকলেট সিস্ট। তো এটা আসলে একদিনে হয় না। প্রথমে দেখা যায় যদি আমরা আর্লি স্টেজে থাকে এবং এই সিস্টটা 5 সেন্টিমিটার পর্যন্ত আমরা এমনিই ওয়েট করি, 5 সেন্টিমিটার পর্যন্ত। এখন আমরা একটু সাহসী হয়ে গেছি, কারণ আমাদের নেওয়ার অনেক আপডেটেড মেডিসিন এসেছে ভালো ভালো, তো সেইগুলি দিয়ে আমরা একটু 5-6 সেন্টিমিটার হলে অনেক সময় অবজার্ভ করি। অনেক সময় দেখা যায় সিস্টের সাইজ ছোট হয়ে যায়। আপনি বলেছেন আনম্যারিড বা ম্যারিড যেই হোক, একটা অপারেশন তো আসলে কেউ সহজে করতে চায় না বা করা উচিত নয়। এটা আসলে আমি এক কথা যেটা বলতে পারি ডক্টর আফরোজা, আপনার অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে, এটা আসলে একটা ইভালুয়েশন করে তারপর আপনার ওপিনিয়ন নিয়ে দেবেন। ডক্টর আফরোজা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর পরামর্শের জন্য, যেটা আমাদের দর্শকদের অনেক উপকার আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং চ্যানেল আইকেও অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রিত অতিথি হিসেবে আনার জন্য। প্রিয় দর্শক, সার্জারি যে নতুন দিক, ল্যাপারোস্কোপিক সার্জারি, এই ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে আমরা গাইনির বিভিন্ন রোগের অপারেশন করতে পারি। তাতে করে কোনো স্কার থাকে না, দাগ থাকে না, নিরাপদ এবং ঝুঁকিমুক্ত। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।